আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে অন্যতম, সম্ভবত ১, ২, ৩-এর মধ্যে তিনি হলেন মিস্টার অজিত দোভাল। অজিত দোভালকে বলা হয় নরেন্দ্র মোদীর ২ চোখ, বা অজিত দোভালের যে ব্রেইন, মস্তিষ্ক, এটিকে বলা হয় অমিত শাহ, অজিত দোভাল, তারপর নরেন্দ্র মোদী এবং জয়শঙ্কর। ভারতের সেনাবাহিনীর প্রধান, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, তাদের একটা সম্মিলিত মস্তিষ্ক এই অজিত দোভালের মাথার মধ্যে কাজ করে একই সঙ্গে একইভাবে। এবং গত ১০ বছরে জনাব অজিত দোভাল ভারতের সর্বস্তরে যতটা অ্যাকসেপ্টেড হয়েছেন, সম্মানিত হয়েছেন, এবং তিনি যেভাবে একটা নায়কোচিত উচ্চতায় পৌঁছে গিয়েছেন, নেম এবং ফেমের, এটি ভারতীয় সিভিল সার্ভিস, মিলিটারি সার্ভিস এবং পলিটিক্সে কোনো ব্যক্তি ইতিপূর্বে আসেননি। আমরা টিএন সেশনের নাম শুনেছিলাম, যিনি একসময় ভারতের প্রধান নির্বাচন কমিশনার ছিলেন। তাকে ঘিরে বিশাল একটা সেনসেশন সারা দুনিয়াতে রয়েছে, কিন্তু সেটাকে ছাপিয়ে এখন অজিত দোভালের যে হিরোইজম, এটা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে একসময় অনেক আগে দেখতাম যে ভারতের একজন নায়িকা রয়েছেন কঙ্কনা রানাওয়াত। তো কঙ্কনা রানাওয়াত খুবই ঘাড়তাড়া প্রকৃতির একজন অভিনেত্রী, মুখে যা আসে তা বলেন, অসাধারণ মেধাবী, এবং যেখানে হাত দিয়েছেন তার জিদ করে তিনি প্রচলিত যে বলিউডের নিয়মকানুন আছে সব কিছুকে তুড়ি মেরে তিনি সফলতার স্বর্ণশিখরে পৌঁছেছেন। সে শাহরুখ খানকে পাত্তা দেন না, সালমান খানের সঙ্গে কোনো অনুষ্ঠানই করেন না, মানে কোনো সিনেমাই করেন না। কেন দরকার সালমান, শাহরুখ, আমিরকে দরকার কেন? তিনি চান যে তিনি যে সিনেমাগুলো করবেন সেখানে নায়ক থাকবে না, নায়িকা কেন্দ্রিক, সবাই তাকে নিয়ে আলোচনা করবে। এবং বাস্তবে সেই ঘটনাটাই তিনি ঘটিয়েছেন, যেটা ইন্ডিয়ান সিনেমাতে আর কেউ পারেনি। নট ইভেন শাবানা আজমি, নট ইভেন স্মিতা পাতিল, কেউ পারেননি, কিংবা মীনা কুমারী। মানে সবাই নায়ক নির্ভর ছিলেন। এই একমাত্র কঙ্কনা রানাওয়াত, তার যত সিনেমাগুলো রয়েছে এগুলো সবই নায়িকা নির্ভর। নায়ককে কেউ, নায়কের নামও জানেন না। তো তাকে একবার জিজ্ঞাসা করা হলো যে আপনার স্বপ্ন পুরুষকে, বা সেই স্বপ্ন পুরুষের কার সঙ্গে আপনি সুযোগ পেলে দেখা করতে চান, আজ থেকে ৬-৭ বছর আগে। তো তিনি বললেন অজিত দোভাল। তো আমি তখন আসলে প্রথম অজিত দোভালের নাম শুনি ৬-৭ বছর আগে, কিন্তু আমার কোনো আগ্রহ জাগেনি। কিন্তু শেখ হাসিনার পতনের বছরখানেক আগের থেকে সেই অজিত দোভালের নাম বাংলাদেশে ব্যাপকভাবে আলোচিত, আর এখন তো সবাই আমরা তার সম্পর্কে জানি ইন ডিটেইলস। তো সেই অজিত দোভাল অতি সম্প্রতি, মানে ভারত এবং পাকিস্তান যুদ্ধ বিরতির পর ২ দিনের জন্য কলকাতাতে এসেছেন, এবং এটা নিয়ে কলকাতার বেশ কয়েকজন সাংবাদিক তারা ব্যাপক আলাপ আলোচনা করেছেন যে উদ্দেশ্যটা কি, তিনি এই বাংলাদেশ সীমান্তে কেন এলেন, তিনি পশ্চিমবঙ্গে কেন এলেন, কি এমন পরিকল্পনা রয়েছে, প্ল্যান রয়েছে। এটা নিয়ে তারা নানা রকম আলাপ আলোচনা সেখানে করেছেন। তো এই গেল অজিত দোভালের ঘটনা। এটা নিয়ে আরও বলবো, কিন্তু তার আগে দ্বিতীয় বিষয়টি বলে নেই। সেটি হলো যে গত কয়েক মাসে বাংলাদেশের সবচেয়ে আলোচিত যে ব্যক্তি, তিনি ছিলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত। এই সময়টিতে তিনি বিএনপির সঙ্গে বৈঠক করেছেন। তারপর জামাতের সঙ্গে তার যে সম্পর্কটা, সেই সম্পর্কটা মানে অ্যাজ ইট ইজ আপন জড়োয়া ভাইয়ের মতো। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে বাংলাদেশের রাজনীতিতে পিটার ডি হাস একটা সময় খুব আলোচিত, কিন্তু তার ক্ষমতা ছিল না। কিন্তু একসময় ব্রিটিশ রাষ্ট্রদূত যিনি ছিলেন আনোয়ার চৌধুরী, তিনি, তারপরে একসময় উইলিয়াম বি মাইলাম ছিলেন, যারা খুবই প্রভাবশালী, তাদের সময়কালে তারা খুবই প্রভাবশালী ছিলেন। কিন্তু পিটার ডি হাস কিংবা ড্যান ডাব্লিউ মজিনা, তারা আলোচিত ছিলেন, সমালোচিত ছিলেন, কিন্তু তাদের ক্ষমতা ছিল না, তারা ইনফ্লুয়েন্সিয়াল ছিল না। আর একজন ভদ্রলোক ছিলেন কালো করে,
বাংলাদেশে এসেছিলেন। তাকে সবাই কালা জাহাঙ্গীর বলতেন, তিনি হালকা করে বাংলা বলতেন, খুব মজার একজন মানুষ ছিলেন। তিনিও খুব প্রভাবশালী ছিলেন। আর মুক্তিযুদ্ধকালীন সময় যিনি বাংলাদেশে ছিলেন, মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স, তিনিও খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। কিন্তু এই গত ৭-৮ মাসে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত, তার যে ক্ষমতা এবং তার যে ছুটোছুটি দৌড়াদৌড়ি, তার প্রভাব প্রতিপত্তি, এবং তাকে অনেকে দাওয়াত করে যে সম্মানিত বোধ করতেন, এরকম দৃষ্টান্ত কূটনৈতিক পাড়ায় এই গত ৫৪ বছরে হয়নি। এই ৭ মাসে তার পাকিস্তানের রাষ্ট্রদূতের যে গুরুত্ব, সব গুরুত্বকে ছাড়িয়ে গেছে। ভারতের কোনো রাষ্ট্রদূত বাংলাদেশে কোনো অবস্থাতে, শেখ হাসিনার জমানাতেও এরকম কেউ প্রভাবশালী ছিল না, যিনি পাকিস্তানের রাষ্ট্রদূত হয়ে গেলেন। এবং তিনি এই হঠাৎ করে যখন অজিত দোভাল কলকাতাতে, তিনি ঠিক সেই সময়টিতে বাংলাদেশ ত্যাগ করলেন, ছুটিতে চলে গেলেন। তো এখন এগুলোর নেপথ্য কারণ কি, কি হতে পারে? বাংলাদেশ নিয়ে কি নতুন কিছু হচ্ছে? এমনিতে তো আমরা আমাদের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো নিয়ে রীতিমতো ঘুরপাক খাচ্ছি। এখানে বান্দরবন, বাঘাইছড়ি, বিলাইছড়ি, রাঙামাটি, তারপর কক্সবাজার, এই এলাকা ঘিরে নানা রকম আতঙ্ক। এখানে ভারত পুশিন করছে, তাদের দেশের নাগরিক গুজরাট থেকে তারা ধরে ধরে মুসলমানদেরকে এনে এই বাংলাদেশের সীমান্তে তারা পাঠাচ্ছে। আসামের সাথে আমাদের যে সীমান্ত রয়েছে সিলেটে, সেখানে সর্বোচ্চ সতর্কতা রয়েছে। আমাদের অনেকগুলো সীমান্তগুলোতে, বিশেষ করে শিলিগুড়ি করিডর থেকে শুরু করে অন্য যে জায়গাগুলোতে রয়েছে, সেই জায়গাতে ভারত ৩৫,০০০ সৈন্য, তাদের যে নর্মাল বিএসএফ, বিজিবি বা বিএসএফ রয়েছে, এবং অন্যান্য যে সকল সামরিক ঘাঁটি রয়েছে, এগুলো ইন জেনারেল, তার বাইরে রিজার্ভ ফোর্স থেকে, অন্যান্য ক্যান্টনমেন্ট থেকে ৩৫,০০০ সৈন্য তারা এখানে সমবেত করেছে বাংলাদেশের সীমান্ত অঞ্চলে অনেক দিন ধরে। এবং ভারী অস্ত্রশস্ত্র, দূরপাল্লার কামান এবং ক্ষেপণাস্ত্র এবং ড্রোন, এখানে তারা এই পাকিস্তান ভারত যুদ্ধের আগের থেকে এখানে সমবেত করেছে, এবং ওইগুলো এখন পর্যন্ত তারা সরায়নি। বাংলাদেশ ভারত সীমান্তের বেশিরভাগ এলাকা সিল করে দেওয়া হয়েছে বিজেপির সতর্ক প্রহরায়, এবং প্রায় ৪,০০০ কিলোমিটার যে বিশাল সীমানা, এর মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে কেবলমাত্র আছে ২,২০০ কিলোমিটার পশ্চিমবঙ্গের সঙ্গে। তো এই সীমান্তগুলোতে যে কি হচ্ছে, আমাদের পত্রপত্রিকা ওভাবে প্রকাশ করছে না। ভারতীয় মিডিয়াতে প্রতিদিনই এগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। তো এই প্রেক্ষিতে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হলো, আর এই প্রেক্ষিতে একেবারে ১৮ ঘন্টার মধ্যে এই যুদ্ধ অবসান হয়ে গেল। এখন ভারত তার যে ওয়েস্টার্ন ফ্রন্ট, সেই ওয়েস্টার্ন ফ্রন্ট নিয়ে তাকে আর চিন্তা করতে হচ্ছে না। ওখানে সমঝোতা হয়ে গেছে, ট্রিটি সাইন হবে। এবং আমি এর আগেও বলেছিলাম যে এই যুদ্ধটা হবে খুব সংক্ষিপ্ত, তারপরে তারা শান্তি চুক্তি করবে, এবং সেই শান্তি চুক্তিটা যদি সিমলা চুক্তির মতো হয় ১৯৭১ সনে, তারপরেই ভারত এখানে অ্যাকশনে আসবে ইস্টার্ন রিজনে, অর্থাৎ এই পূর্বাঞ্চলে। ২ নম্বর হলো যে ভারতের এবং পাকিস্তানের যে যুদ্ধ, সেই যুদ্ধে ভারতের মধ্যে এক ধরনের ফ্রাস্ট্রেশন লক্ষ্য করা গেছে, ভীষণ রকম। সেখানকার সেনাবাহিনীর মধ্যে ফ্রাস্ট্রেশন রয়েছে। সেখানে যিনি পররাষ্ট্র সচিব রয়েছেন বিক্রম মিশ্রি, তিনি এবং তার কন্যাকে নিয়ে এমন ট্রল হচ্ছে ভারতে যে এই দুইজন পিতা পুত্রী এখন বলতে গেলে তাদের আত্মহত্যা করার মতো একটা অবস্থা তৈরি হয়ে গেছে। তাদেরকে বেঈমান বলা হচ্ছে, মুনাফিকি বলা হচ্ছে, দেশদ্রোহী বলা হচ্ছে। এবং পাকিস্তানের সঙ্গে যে যুদ্ধ, সেই যুদ্ধের ফলে ভারতের যে ক্ষয়ক্ষতি এবং সে যুদ্ধে পাকিস্তানের যে পারঙ্গমতা, এগুলো নিয়ে সারা ভারতবর্ষে হতাশা ছড়িয়ে পড়েছে। এই হতাশা দূর করার জন্য, যেটা আমি আগেই বলেছিলাম যে অনেক সময় বউকে মেরে, ঝিকে মেরে বউকে শিক্ষা দেওয়া হয়। এবং যখন কোনো মানুষ বাইরে কারোর সাথে পারে না, দুর্বল মানুষগুলো তারা এসে ঘরের বউয়ের সাথে বাহাদুরি দেখায়। তো এক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে তারা পারেনি। তো না পারার কারণে এই যে জাতীয় একটা ফ্রাস্ট্রেশন, সেই ফ্রাস্ট্রেশনটা তারা কারো না কারোর প্রতি, এটা দুর্বল কোনো রাষ্ট্রের প্রতি, বন্ধুর প্রতি, প্রতিবেশীর প্রতি তারা সেটা ঝাড়বে। এবং এটা নিয়ে তারা উল্লাস করে তারা দেশবাসীকে
উদ্বুদ্ধ করার চেষ্টা করবে। আর তা যদি হয় তাহলে সেক্ষেত্রে মায়ানমার, বাংলাদেশ, নেপাল, তারপরে শ্রীলঙ্কা, আমরা যারা ভারতের প্রতিবেশী রয়েছি সবাই হুমকির মধ্যে রয়েছে এবং সকলের সঙ্গেই ভারতের এখন সম্পর্ক তলানিতে। এখন চিন্তা করুন যে মায়ানমার, নেপাল ভুটানের সাথে করবে না, ভুটানের সঙ্গে তাদের সম্পর্ক খুবই গভীরতর, আর মালদ্বীপ। তো অন্যান্য রাষ্ট্রগুলোর সাথে চীনের একটা কৌশলগত সামরিক চুক্তি রয়েছে, বিশাল বিনিয়োগ রয়েছে। তো সেখানে ভারত যাবে না। গরিবের বউ হিসেবে এখন তাদের স্বাভাবিক কারণে প্রথম পছন্দ বাংলাদেশ। এখন সেই বাংলাদেশ যদি পছন্দ হয়, এটাকে আপনি একদিকে রেখে দ্বিতীয় স্তরে আপনি আসেন যে অজিত দোভাল কেন কলকাতাতে এলেন। অজিত দোভাল খুবই, বললাম তো, এত মানে ব্যস্ত মানুষ যে তার কর্মঘণ্টার 3-4 ঘন্টার মতো ঘুমান, বাকি সময়টাই তিনি অফিসে থাকেন। তো সেই তিনি যদি খুবই অগুরুত্বপূর্ণ একটি বিষয় হতো বা জেনারেল ম্যাটার হতো, তিনি তো কলকাতায় যারা তার স্টেশন চিফ রয়েছে রয়ের বা এই সরকারের যারা কর্তা ব্যক্তি সবাইকে তিনি ডেকে পাঠাতে পারতেন। কিন্তু সেটা না করে তিনি সরজমিনে সেখান থেকে উড়ে এসে 2 দিন কলকাতা সফর করলেন। এই বিষয়টা তো স্বাভাবিক না, একেবারেই অস্বাভাবিক বিষয়। এখন সেই অস্বাভাবিক বিষয় ভারতীয় পত্রপত্রিকা বলছে যে এখানে কলকাতাতে পাকিস্তানের গোয়েন্দা সদস্যদের আনাগোনা মারাত্মকভাবে বেড়ে গেছে এবং কলকাতাতে পাকিস্তানের এই গোয়েন্দারা অবস্থান করে তারা নাশকতা তৈরি করা, সীমান্তে অস্থিরতা তৈরি করা এবং বাংলাদেশের সঙ্গে যে সম্পর্কটা খারাপ যাচ্ছে সেইটাকে পুঁজি করে বড় দুর্ঘটনা ঘটানোর জন্য তারা একটা ব্যাপক প্রস্তুতি নিচ্ছে এবং এই বিষয়টা তদারক করার জন্য অজিত দোভাল এসেছেন বলে ভারতীয় যারা সংবাদ বিশ্লেষক তারা এই কথাগুলো বলছেন। তো তারা তাদের কথা বলেছেন, আপনি আমি এটা নিয়ে কি চিন্তা করব। এই চিন্তা আমাদেরকে করতে হচ্ছে যে আসলে এখন এই পাকিস্তানের সাথে ভারতের যে যুদ্ধবিরতি, এর ফাঁকে যে ভ্যাকুম তৈরি হয়েছে, এই ভ্যাকুমে ভারত একটা খেলবে এবং আহত বাঘ কতটা ভয়ঙ্কর হয় এটা মোরালেস আমরা সবাই জানি। অন্যদিকে যেটি হচ্ছে সেটি হলো যে এই সময়টিতে পাকিস্তানের যে রাষ্ট্রদূত তিনি এই যে বাংলাদেশ থেকে চলে গেলেন, অলানে ছাড়েন চলে গেলেন, এটা আমাদেরকে ভাবিয়ে তুলেছে। এই কারণ হলো যে আমরা যারা পাকিস্তান নিয়ে খুব উচ্চ ধারণা পোষণ করতাম, তাদের বন্ধুত্ব নিয়ে আলাপ আলোচনা করতাম এবং যে কোনো ব্যাপারে অনেকে মনে করতেন যে পাকিস্তান তাদেরকে একটা ভ্যানগার্ড হিসেবে কাজ করবে বা তাদেরকে নানা রকমভাবে সুযোগ সুবিধা দেবে। তো এই রাষ্ট্রদূতের অলানে হঠাৎ চলে যাওয়া মানেই একটা অপ্রত্যাশিত কোনো কিছু ঘটার আলামত। এবং আপনাদের অনেকেরই মনে আছে যে ঠিক এই সেম ঘটনা ঘটেছিল মিস্টার পিটার ডি হাসের ক্ষেত্রে। যখন 2024 সনে নির্বাচনটা হয়ে গেল, আমির নির্বাচনটা হলো, তখন তিনি মিস্টার পিটার ডি হাস এতটা দুঃখ পেলে যে তিনি চাকরিটাই ছেড়ে দিলেন এবং সেই চাকরি ছেড়ে দেওয়ার পর আমরা জানলাম যে অন্য লোক আসবে, কিন্তু পরে আর সেই লোক আসেনি। অন্য কোনো রাষ্ট্রদূত এখন পর্যন্ত দায়িত্ব গ্রহণ করেনি। ফলে আমেরিকা কিন্তু বাংলাদেশকে এখনো পর্যন্ত একটা রাষ্ট্রদূত পাঠিয়ে এটাকে নিয়ন্ত্রণের মধ্যে রেখে তারা যে বাংলাদেশের সঙ্গে একটা কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবেন ওই পলিসির পর্যায়ে পৌঁছেনি। বরং যেটি হলো যে এই জুলাই আগস্ট যখন বিপ্লব হচ্ছিল তখন পুরো পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যে মার্কিন দূতাবাসের যত সাদা চামড়ার হোয়াইট ওয়েস্টার্ন নাগরিক ছিলেন তারা সবাই কিন্তু চলে গেছেন, ইনক্লুডিং পিটার ডি হাস সহ। কেবল স্থানীয় যারা কর্মকর্তা ছিলেন তারা কিন্তু ওই সময়টাতে ছিলেন, অর্থাৎ জুন জুলাই আগস্ট এই পুরো সময়টাতে। এবং সেই ভ্যাকুমটা এখন পূর্ণ হয়েছে কিনা আমি বলতে পারবো না, তবে পরিপূর্ণভাবে দূতাবাসের কার্যক্রম কিন্তু চালু হয়নি। তো যখন এরকমভাবে দূতাবাসের লোকজন চলে গেল এবং বাংলাদেশে যখন এই তাদের যে পলিটিক্যাল উইং অর্থাৎ দূতাবাসের এই কার্যক্রম তারা বলতে গেলে কার্যত অফ করে রাখলো, ঠিক সেই সময়টাতে নানা রকম কথা আমরা শুনতে পেরেছি যে মার্কিন সরকারের অমুক বাহিনীর অমুক বিভাগের অমুক লোক এই ঢাকা শহরে আসছে ইত্যাদি ইত্যাদি, নানা রকম ডিপ স্টেটের নানা রকম এজেন্ট
নানা রকম দুর্ঘটনা এখানে ঘটানোর জন্য তারা এসেছে। এবং এই জিনিসগুলো যদি ধরা পড়ে যায়, 50-50 ধরা পড়ে যায়, তো যারা এসছে তারা হয়তো মারা পড়বেন, তারা চলে যাবেন, কিন্তু সমস্ত ক্ষোভ গিয়ে পড়বে দূতাবাসের উপর। তো সেই দিক থেকে যদি আমেরিকান দূতাবাসের পিটার ডি হাসের চাকরি ছাড়া এবং তাদের যারা লোকজন সেখান থেকে চলে যাওয়া, তারপরে জুন, জুলাই, আগস্টের ঘটনাবলী পর্যালোচনা করেন এবং ওটার সঙ্গে যদি অজিত দোভালের এই মুহূর্তে কলকাতাতে আসা আর বাংলাদেশের রাষ্ট্রদূত যিনি পাকিস্তানের রাষ্ট্রদূত তার চলে যাওয়া, তার সঙ্গে যদি বাংলাদেশের চলমান এই মুহূর্তে যে ঘটনাগুলো ঘটছে একেবারে রাজপথে, আর যে ঘটনাগুলো পর্দার আড়ালে ঘটছে গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ জায়গাতে, যে গুজবগুলো আমরা শুনছি আর যে আশঙ্কাগুলো আপনার এবং আমার মনের মধ্যে নাড়াচাড়া দিচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে একটু যদি চিন্তা ভাবনা করেন সরকারের লোক এবং আমরা যারা আছি তারা সবাই, আমাদের মনে হয় যে লাভ ছাড়া ক্ষতি হবে না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনলাম। উনি বেশ কিছু কথা তুলে নিয়ে এসছেন যেগুলো কিন্তু সোশ্যাল মিডিয়া ঘোরাঘুরি করছে এবং সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় এই বিষয় নিয়ে কিন্তু কথা হচ্ছে। অনেক যারা সোশ্যাল মিডিয়াতে কথা বলেন এবং বিভিন্ন বিষয়ে সতর্ক করেন এবং ভবিষ্যৎ রাজনীতি, ভবিষ্যৎ প্রেক্ষাপট তৈরিগুলো করার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ মতামত দেন, তাদের মধ্যে কিন্তু এই ধরনের কথাবার্তা বলা কিন্তু অনেক যুক্তিসঙ্গত বিষয় আছে। কারণ আমরা দেখলাম যে ঢাকা নিয়োজিত পাকিস্তানের রাষ্ট্রদূত উনি কিন্তু চলে গিয়েছেন। এই জাতীয় ক্ষেত্রেও কিন্তু একটি কোনো ইঙ্গিত থাকতে পারে সেটা বাংলাদেশের উপর প্রভাব পড়ার ফলে তার বিষয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয় বা আশঙ্কা থাকে, এই কারণে তিনি চলে গিয়েছেন। তো এরকম নানা গুজবে এবং রিসেন্টলি বর্ডার থেকে ইন্ডিয়ান লোকজন বাংলাদেশে পুশ করার যে বিষয়গুলো ঘটছে এবং বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে ইন্ডিয়াতে যে গুরুত্বপূর্ণ ব্যক্তি অজিত দোভাল, ওনার যে কর্মকাণ্ড এবং ওনার অভিজ্ঞতা, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা শুনলাম এবং ওনার বিষয়ে জানলাম এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এই জিনিসগুলো সামনে কী ধরনের ভূমিকা পালন করে এটি এখন দেখার বিষয়।